স্বাগতম জানাই। আপনি কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন। তো আপনার যে দর্শনের গভীরতা এবং চিন্তার যে প্রাগ্রসরতা, এই বিষয়গুলো আমার কাছে খুব চমৎকার লেগেছে। মানুষের চিন্তার উচ্চতার জন্য মানুষ সবসময় সুতীক্ষ্ণ মেধাবী এবং সৃজনশীল ব্যক্তি হিসেবে সুপরিচিত হয়। সেই বিষয় প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু বলছি, আমি মানুষের স্বপ্ন ইচ্ছা দ্বারা মানুষকে জেনে নেওয়ার একটা প্রচেষ্টা সবসময় থাকে এবং মানুষের স্বপ্ন ইচ্ছা পূরণের একটা মনোবাসনা আমার সবসময় আছে। আপনার স্বপ্ন ইচ্ছা কি আপনার জীবনে? আমার প্রধান টার্গেট হচ্ছে মানুষের জীবন কাঠামোটা পরিবর্তন করা, যেখানে মানুষের সামাজিক মর্যাদাটা থাকে। আচ্ছা, প্রধান লক্ষ্য এটা যদি বৈষম্য নিরসন করা। বৈষম্য নিরসন করা এবং আপনার মানুষের জীবন মানকে সুন্দর করা, উন্নত করা, এটা তো দেখা যায় আমারও লক্ষ্য। আমি গত 27 বছর ধরে নতুন আইডিয়া সৃষ্টি করি মানুষের জীবনকে আনন্দময় ও সুন্দর করার জন্য, এবং মানুষকে এই যে শ্রদ্ধার একটি জায়গায় উত্তীর্ণ করা, এটা হচ্ছে আমি নতুন একটি সরকার ব্যবস্থা প্রবর্তন করার জন্য আমি একটি নতুন ব্যবস্থা আমি দিয়েছি, হৃদয়ভিত্তিক জনবান্ধব সরকার। এটা আপনি যদি কখনো পড়েন দেখবেন যে আপনার সেই চাওয়ার সঙ্গে আমার সেই লেখনীর এবং আমার সেই রচনার অনেকটা মিল উদ্দেশ্যে রয়েছে। তা জেনে খুব ভালো লাগলো যে আপনার মনস্তত্ত্বে এই ধরনের একটা মহৎ একটা চিন্তা কাজ করে। আর এছাড়া আপনার ইচ্ছা ও স্বপ্ন কি আছে? মানুষের সবচেয়ে বড় আহ, স্বপ্ন দেখতে পারাটা খুব কঠিন কাজ। মানুষ আসলে স্বপ্ন দেখতে পারে না। জি, স্বপ্ন দেখার জন্য একটা ইমাজিনেশন পাওয়ার লাগে, রাইট? স্বপ্ন দেখাটা খুব এনার্জি লাগে। স্বপ্ন মানুষকে দেখাইতে হয়। স্বপ্ন ছাড়া একটা সোসাইটিতে, একটা সমাজে, রাষ্ট্রের পরিবর্তন ঘটে না। রাইট, যেমন 71 মুক্তিযুদ্ধ, এটা একটা স্বপ্নের মধ্য দিয়ে কিন্তু যুদ্ধটা সংগঠিত হয়েছে। রাইট। যে কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথম এটার ভূমি হচ্ছে স্বপ্ন বা এটার কল্পনা, রাইট? এই যে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গগুলি আসছে, জি এটা একটা স্বপ্নের মতন ব্যাপার। জি মানুষ একটা স্বপ্নের মতন একটা স্বপ্ন দেখতে চায়, জি। স্বপ্ন দেখাতে চায়। জি এটা খুবই গুরুত্বপূর্ণ। জি আর যারা মানুষকে স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয়, জি। তারা খুব বিভৎসতা নিয়ে আসে। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন। তারপর এইগুলি আর কি। আচ্ছা, অনেকের চোখে আমি দেখি স্বপ্ন নাই। এই ব্যাপারটা তাদের এটা কেন হয়? এটা কি সার গর্ভহীনতার জন্য, বা তাদের পাঠ অভ্যাস না থাকার কারণে, না জ্ঞানের গভীরতা তারা অর্জন করতে পারে নাই, নাকি তাদের ভেতরে কোনো হতাশার কারণে এই ঘটনাগুলো ঘটে? না, ওই ওই যাদের মধ্যে স্বপ্ন নাই, এটা তাদের আত্মকেন্দ্রিকতার কারণে। আত্মকেন্দ্রিকতার কারণে? এটা একটু ব্যাখ্যা করেন তো, আমার তো খুব মজা লাগলো আপনার প্রতি উত্তরটা। যে আত্মকেন্দ্রিকতা হচ্ছে, সে তো সবাইকে নিয়ে ভাবে না। আচ্ছা, না স্বপ্ন কি শুধু সবাইকে নিয়ে হতে হবে? স্বপ্ন তো অনেক সময় ব্যক্তিগত উন্নয়ন, তার সমৃদ্ধি, না, ব্যক্তি- তার নানান রকম ইচ্ছার প্রতিফলনও হতে পারে, রাইট? ব্যক্তি সমষ্টি থেকে বিচ্ছিন্ন হতে পারে না। পৃথিবীর একটা দার্শনিকতা, পৃথিবীর কোনো ঘটনায় কোনো ঘটনা থেকে বিচ্ছিন্ন বা আলাদা না, একটা একটার সাথে সম্পর্কিত। না, অবশ্যই আপনাকে- প্রত্যেকটার সাথে আপনাকে ইন্টার ভাবতে রিলেশনশিপ হবে যে আছে। আমিও বাঁচবো, আমার সাথে অন্য 10 জনও বাঁচবে। সবাইকে নিয়ে যে বেঁচে থাকার যে স্বপ্ন, জি এটা আর ব্যক্তিগত যে একটা স্বপ্ন, জি। এটার মধ্যে অনেক তফাৎ। ওই স্বপ্নগুলো অনেক সময় ডেফিনেশনগুলো এগুলোকে ডিস্টিং করলে অনেক সময় বোঝা যায় যে এই মানুষটা কি সেলফ ওরিয়েন্টেড নাকি তার সে নেশন ওরিয়েন্টেড, এবং তার এই স্বপ্ন ইচ্ছে থেকে অনেক সময় তার মানসিক চরিত্র কাঠামোটা অনেক সময় এটা ভিজুয়াল হয়ে যায়, রাইট? তো আপনার যে বড় দাগের স্বপ্ন এবং ইচ্ছে, এটা আমাকে সত্যি মোহিত করলো, আমাকে ভালো লাগায় পর্যবেসিত করলো। আমি খুব আনন্দ পেয়েছি। এই একটু আপনার সম্পর্কে জানতে আমার আরো বেশি কৌতূহল হচ্ছে। আপনার কর্মজীবন সম্পর্কে একটু বলুন। আমার তো আপনি কোথায় কোথায় সম্পৃক্ত ছিলেন, কি ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন? আমি প্রায় একজন দিনমজুর বলা চলে আর কি। আচ্ছা, এটা আপনার বিনয় ও সৌন্দর্য, বলুন। কারণ হচ্ছে আমি তো এই যে খুচরা কাজ করে জীবিকা নির্বাহ করি। কাজ থাকলে টাকা পাই, কাজ না থাকলে টাকা নেই। আচ্ছা, ফর্মাল জব তো আমার এই বয়সে নাই। জি। যখন ছিল তখন তো করছি, তাই না? একটু কাছে এসে কথা। জীবিকার প্রয়োজনে যা যতটুকু করার সুযোগ পাই সেটাই করি। আচ্ছা, আপনি কি ধরনের শুনছিলাম যে আপনি পরামর্শক এবং কনসালটেন্ট হিসেবে কাজ করেন। কি কি ধরনের প্রতিষ্ঠানে আপনি এ পর্যন্ত সম্পৃক্ত ছিলেন? এগুলি হলো এগুলোর ন্যাশনাল, ইন্টারন্যাশনাল কিছু প্রতিষ্ঠানের সাথে? এগুলো হলো প্রজেক্ট, প্রকল্পের কত গাইডলাইন থাকে। জি জি হ্যাঁ, ধরেন একটা প্রকল্প শুরু করার আগে একটা বেসলাইন সার্ভে হয়। জি। আমি সার্ভে কাজও করছি। আচ্ছা। একটা প্রকল্পের কাজ চলতেছে, মূলত কি ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করেন আপনি? ডাটা ইন্টারভিউ, এগুলি হলো মূল আচ্ছা। ভিত্তি এ কাজে। আচ্ছা। এখন ধরেন আপনার একটা জায়গাতে একটা ব্রিজ করবেন, আচ্ছা সেই ব্রিজের পরিবেশটা কিরকম,
সেখানে মানুষের কতটুকু ক্ষতি হবে না হবে, ফিজিবিলিটিটা দাঁড়াইলে কি কি সুবিধা হবে, ফিজিবিলিটি স্টাডি করা, জি। সেখানে পরিবেশের প্রভাব কিরকম পড়তেছে, মানুষের সুযোগ হ্যাঁ। কতটুকু পারবে ইত্যাদির উপর আর কি। মানুষের চাহিদা কিভাবে পূরণ হবে। আচ্ছা প্রজেক্টটাতে নানান ধরনের ক্যারেক্টার থাকে, Character নানান থাকে, ধরনের, জি। সেই ধরন অনুযায়ী এগুলি আপনার গবেষণা কাজগুলি করা হয়। আপনি এ পর্যন্ত কোন কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন? এগুলি প্রজেক্টগুলি তো গভর্নমেন্টের প্ল্যানিং মিনিস্ট্রি থেকে সব আসে। আসে তো আপনি এরকম 5-6টা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নাম বলেন যেগুলোতে আপনার বৈচিত্র্যময় কেরিয়ার কেটেছে। না সেখানে ধর আমি সেভ দ্য চিলড্রেনের আপনার এইচআইভি প্রিভেনশন প্রোগ্রাম, এগুলো গভর্নমেন্টের প্রজেক্ট। এইচআইভিটা নিয়ে আপনার মূল ফোকাস ছিল না আপনার ক্যারিয়ারে? প্রথম আমি এটা শুরু করি ঢাকা। আচ্ছা না এটাও খুব ফোকাস ছিল না, কিন্তু আমি যখন যেটা পাওয়া গেছে সেটা তো ধরতে হয়েছে আচ্ছা। জীবিকার জন্য। আচ্ছা আর কি কি প্রজেক্ট নিয়ে কোন অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন? মূলত ফর্মাল জব এনজিওতে এইচআইভি নিয়েই কাজ করছি। সেখানে আমার টার্গেট পিপল ছিল হিজড়া সম্প্রদায়, আচ্ছা তারপরে হোটেল এবং রেসিডেন্টের সেক্স ওয়ার্কার, তারপরে ভার্নাবল পিপুল যারা ফিশিং লেভেল ফিশিং কমিউনিটিতে লেবার অর্গানাইজেশনে যেগুলি যুক্ত ছিল তাদেরকে নিয়ে, তাদের নিয়েও কাজ করছি। আচ্ছা আপনি যে সেক্স ওয়ার্কারদের নিয়ে কাজ করেছেন তাদের জীবন মানকে পরিবর্তন বা উন্নয়ন বা তাদের পরিবর্তন বা তাদের পুনর্বাসন এগুলো নিয়ে কি আপনাদের কোনো কাজ বা প্ল্যানিং ছিল? প্ল্যানিং ছিল এখানে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কি ধরনের প্ল্যানিং গুলো ছিল? প্রথম প্ল্যানিংটা ছিল তাকে এইচআইভি প্রিভেনশন সম্পর্কে তাকে সজাগ করা নাম্বার 1, রোগটা স্প্রেড না করে, Right. নিয়ন্ত্রণের মধ্যে থাকে। রাইট। পাশাপাশি তাদের একটা সেলফ হেল্প গ্রুপ তৈরি করা। সেলফ হেল্প গ্রুপ, সেলফ হেল্প গ্রুপগুলো নিজেদের একটা সংগঠন থাকবে, আচ্ছা। সেটার মধ্যে তারা আয় রোজগার আয় বর্ধকমূলক নতুন কোনো স্টেপে যাবে তারা স্বনির্ভরশীল হওয়ার জন্য। স্বনির্ভর হওয়া, সেলাইয়ের কাজ বা যেমন যার যেরকম যোগ্যতা আছে সেটার উপরে করা। তারা কি কি ধরনের প্রজেক্ট করতো এখানে, কি ধরনের বিজনেস বা কি ধরনের প্রজেক্ট তারা ওরা নিজের লঞ্চ করেছিল? সেলাইয়ের কাজ শেখা, তারপরে আচ্ছা মানে দক্ষতা যোগ্যতা এবং নৈপুণ্য বাড়িয়ে স্কিল হওয়ার, স্কিলড হয়ে। নিজেরা যাতে আয়, এটাকে বলা হয় আয় বর্ধকমূলক কাজ, আচ্ছা কাজকর্ম করতে পারে এরকম বিষয়। আচ্ছা তাদেরকে একটু সচেতন করা, আইন সম্পর্কে তাকে সচেতন করা। তারা নানান জায়গাতে ভায়োলেন্সের শিকার হয়েছে, জি। ক্ষতিগ্রস্ত হয়েছে, আচ্ছা। প্রতারিত হয়, জি। সেগুলোতে আইনি সহায়তা। আচ্ছা এই যে আপনি বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ছোট ছোট প্রকল্পে কাজ করেছেন, আপনার সবচেয়ে চমৎকার এবং দুঃখজনক যে কোনো ছোট ছোট দুটি অভিজ্ঞতার কথা সংক্ষেপে একটু বলবেন? বিষয়টা হচ্ছে দুঃখজনক কিছু নাই, যারা যৌনকর্মী হয়ে যায় হ্যাঁ ওরা তো সমাজে নানানভাবে প্রতারিত হয়েছে, এটা একটা জায়গাতে পড়ছে, রাইট, পরে অনেকে সেটাকে পেশা হিসেবে নিয়ে নিয়ে নিতে বাধ্য হয়। হুম হ্যাঁ, যেমন ওখান থেকে তারা ট্রাফিকিং এর শিকার হয়, পাচার হয়ে যায়, পাচার হয়ে এই যে বিভিন্ন দেশে পাচার হয়ে যায়। ইভেন তখনকার একটা জরিপে পাওয়া গেছিল বাংলাদেশে প্রতিদিন 50টা করে মেয়ে বিদেশে পাচার হয়। প্রতিদিন এরকম একটা অ্যালার্মিং সংখ্যা? আমি তো ভাবতাম বোধহয় বছরে 15-20 জন হয়তো হইতে পারে। প্রতিদিন 50টা করে মেয়ে ঘরে পাচার হয়, কোথায় কোথায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, মিডল ইস্টের বিভিন্ন দেশে যায়। এই প্রশিক্ষণগুলো কি প্রমাণিত? প্রমাণিত তো, এগুলো আপনার যারা আপনার ট্রাফিকিং গ্রুপে যারা কাজ করে জি। তাদের কাছে ডাটা আছে। আচ্ছা জানতে পারলাম। আর আপনার এই যে এই সংস্থাগুলোতে বিভিন্ন ধাপে কাজ করতে গিয়ে আপনার সবচেয়ে আনন্দময় অর্জন কি? এরা তো নিরীহ না, তারা তাদেরকে সচেতন করা, তাদেরকে মানে স্বাস্থ্য সচেতন থেকে শুরু করে তাদেরকে মনস্তাত্ত্বিকভাবে উন্নয়ন করার যে নিরাপত্তা দেওয়া, এটা তো একটা ভালো কাজ ছিল। এবং এই রোগটা যাতে সামাজিকভাবে ব্যক্তিটা ছড়িয়ে না পড়ে, জি। স্বাস্থ্য ঝুঁকি যাতে হ্রাস পায়, সেটা তো অবশ্যই একটা উপকারী কাজ। আমি একটা ভিন্ন প্রসঙ্গে এখন আপনার সঙ্গে কথা বলবো। আপনি ধর্ম, সমাজ, জীবন এবং রাষ্ট্র এগুলো নিয়ে একটু কথা বলুন তো, যে আপনার চিন্তা চেতনার স্তরটা এবং আপনার ফিলোসফিক্যাল দিকগুলো একটু বলুন। রাষ্ট্র প্রতিষ্ঠিত ইতিহাস তো অনেক পুরনো। জি এখন ধর্ম কিন্তু আপনার একজন রাজনীতি, আচ্ছা ধর্ম কিন্তু রাজনীতির বাইরে না, আচ্ছা। পলিটিক্সের বাইরে না। আচ্ছা কারণ সামন্ত যুগে অর্থাৎ মধ্যযুগে যে রাষ্ট্রগুলো আমরা পাই সেগুলো ছিল ধর্মরাষ্ট্র। আচ্ছা ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা যেমন ধর্ম তাহলে একটা রাজনৈতিক ঢাল বলতে চাচ্ছেন আপনি? রাজনৈতিক তো একটা রাজনৈতিক উপাদান, প্রতিটা জিনিসের রাজনৈতিক উপাদান। জি এখন ধরুন আপনার ইউরোপ, মানে রিলিজিয়ন ইজ পার্ট অফ পলিটিক্স, না পলিটিক্স রিলিজিয়নের একটা অংশ? কোনটা? পলিটিক্স নিজেই রাজনীতি, পলিটিক্স মানে রিলিজন নিজেই রাজনীতি। আচ্ছা ওইটা একটা ভাবাদর্শ আপনি বলতে চাচ্ছেন, এটা একটা না, বাস্তবে পলিটিক্যাল অ্যাক্টিভিটি না? হ্যাঁ, আচ্ছা রাজনীতির বাইরে এই দর্শনের ধর্মের অস্তিত্ব নেই। এই দর্শনের সপক্ষে আপনার যৌক্তিক মানে এটা কি, উপস্থাপনাটা কি? না, যেমন ধরুন আপনার খ্রিস্টানদের জি গোটা ইউরোপই এক সময় শাসন করছে পাদ্রীরা। আচ্ছা
তাই না? কারণ পাদ্রীরাই সয় সম্পত্তির মালিক ছিল, আচ্ছা, তারাই আইন প্রণয়ন তৈরি করতো, তারা রাজা নির্বাচিত করতো। তাহলে আপনি বলতে চাচ্ছেন মানুষের উপর প্রভাব বিস্তারের জন্য ধর্ম হচ্ছে এমন একটা আফিম যেটা দ্বারা তারা রাজনৈতিক এটা একটা ব্যবস্থা, বা এমন একটি ব্যবস্থা যেটা দ্বারা রাজনৈতিক প্রতিষ্ঠা পাবার জন্য এটাকে সবসময় ব্যবহার করে আসছে পৃথিবীতে যুগ যুগ শতাব্দী ধরে। এটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি। ব্যবহার করছে, কিন্তু এখন আর এটাকে ব্যবহার করা যাচ্ছে না, কারণ মানুষ এখন অনেক শিক্ষিত, সংস্কার মুক্ত এবং ধর্মান্ধতা থেকে অনেক ঊর্ধ্বে উঠে এখন নতুন করে মুক্ত চিন্তার মানে ফরাসি বিপ্লবের মধ্য দিয়া ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে প্রচলনটা ছিল, কাঠামোটা ছিল সেটা ভেঙে গেছে। এবং এটা ভেঙে যাওয়ার ফলে কি সারা পৃথিবীর মানুষের মনস্তত্ত্বে এটার প্রভাব বিস্তারিত হয়েছে বলে আপনি মনে করেন? মানুষ কি এতটা সচেতন বা পড়াশোনা করে ইতিহাস বা রাজনীতি বা রাষ্ট্র ব্যবস্থা এগুলো নিয়ে? আপনার কি মনে হয়? মানুষ পিছিয়ে নেয়, মানুষ অগ্রসর। অগ্রসর মনে করেন যে আমরা খুব পিছিয়েছি, মানুষ পিছিয়ে নেয়। আপনি খুব পজিটিভ এবং ইতিবাচক চিন্তা করেন, যেহেতু আপনি প্রগতিশীল একটা চিন্তার মানুষ। আমি এটা অ্যাপ্রিসিয়েট করি আপনার এই চিন্তা। আমাদের দেশে যে 2018 সালে যে অর্থনৈতিক আন্দোলন করলো স্কুলের বাচ্চারা, তারা কি বলে যে রাষ্ট্র মেরামত করো, আচ্ছা, পিছিয়ে আছে নাকি? আমাকে মেরামত যারা স্লোগানটা তুলছিল তারাই 5 আগস্টের অভ্যুত্থানটা ঘটাইছে। আচ্ছা, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে একটু আগ্রহী। আপনার পরিবারে কে কে আছে? আমার এক ছেলে এক মেয়ে। আমার ওই ছেলে মেয়েরা কি করে? মেয়ে তো বললামই পড়াশোনা কমপ্লিট করে নাই, সে হলো বিভিন্ন টিভি চ্যানেলের সাথে স্ক্রিপ্ট রাইটিং এর কাজ করে। কি নাম ওনার? আর নাম অনুশীলা জন্ম। আচ্ছা, উনি মানে কি নাটকের স্ক্রিপ্ট লেখেন না প্রোগ্রামের উপস্থাপনার স্ক্রিপ্ট লেখেন? নাটক, তারপরে কার্টুন, অনেক সব প্রোগ্রামের স্ক্রিপ্ট, বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট লিখে থাকেন। একটা সৃজনশীল একজন ব্যক্তি, খুব ভালো। আর আপনার ছেলে কোথায় আছেন, কি করছে? ছেলে হলো কম্পিউটার ইঞ্জিনিয়ার, নিজে একটা কানাডিয়ান একটা কোম্পানির সাথে কাজ করে। বাংলাদেশি না বাইরে? কোম্পানি তো বাইরে, আর এদের অফিসও কানাডা। এখন নিজে একটা রুমে অফিস করে নিয়েছে। তিনি কি এখন কানাডায় থেকে ওখানে প্রবাসী থেকে কাজ করছে? ঠিক আছে, কানাডার বাংলাদেশ অফিসেও এখন সংযুক্ত আছে, এই তো? তার পড়াশোনা শেষ, তাই তো? অনার্স কমপ্লিট করছে। আপনি ঢাকার কোন অংশে থাকছেন? সবুজবাগ থানার কাছাকাছি। দক্ষিণ সবুজবাগ থেকে বিজয়নগরে আপনি আজকে এসেছেন, আপনাকে এই জন্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আর আপনার লেখালেখির একটা ইচ্ছে আমি দেখেছি যে আপনার একটা ভেতরে প্রেরণা কাজ করে। আমার লেখালেখি খুব একটা অভ্যস্ত নাই, ওই আমি ফেসবুকের মধ্যে লিখি। আচ্ছা, ফেসবুকে কিছু লেখা আমি উদ্ধার করছি, সব আমার হারাই গেছে। এগুলো গ্রন্থ না করে তো একটা গ্রন্থ আপনি করার চিন্তা ভাবনা করতে পারেন। এগুলো তো মানুষের মনস্তাত্ত্বিক উন্নয়নে কাজ করতে পারে। এগুলো ডিজলভ হয়ে গেছে। জি, আইডিগুলি কিছু লেখা আমি উদ্ধার করছি, একটা লেখা। আচ্ছা, এটা একটা প্রকাশনী সংস্থা নিয়ে নিছে তারা প্রকাশ করার জন্য। সেটা প্রায় 5.5 পর্বের মতো। আচ্ছা, দীর্ঘ কবিতা, একটা কবিতা 5.5 পর্ব। আপনি তো দেখেছেন মহাকাব্য রচনা করে ফেলেছেন নিজের অজান্তে। সোসাইটির কনফ্লিক্ট নিয়ে। আপনার নামটাই কিন্তু এখনো জানা হয়নি। আপনার নামটা বলুন, আপনার লেখক নামটা বলুন। না, লেখক আমার যে নাম ধরে বায়েস মৃদা হিসেবে আপনি লিখেন। আচ্ছা, এর আগে কি আপনার কোনো গ্রন্থ প্রকাশ হয়েছে? না, এটি প্রথম গ্রন্থ। এটাও প্রকাশ হয় না, এটা হবে। ফেসবুকে লেখালেখি করাতে একজন প্রকাশক আমার সাথে যোগাযোগ করছে। আচ্ছা, বুঝতে পেরেছি। যোগাযোগ করার পরে বললো যে আপনার লেখাগুলো একটু দেন। জি, ওরা আমি এটা ফেসবুকে কিছু লেখা উদ্ধার করছি। আমার একটি পুরস্কার আছে, আপনি জানেন কিনা জানি না। আমি এরকম যদি 1000 লেখক পাই যারা মানুষের মনস্তাত্ত্বিক উন্নয়ন নিয়ে অন্তত 20-50টি করে পোস্ট করবে সামাজিক মাধ্যমে এবং তাদের লেখনীর ভিতরে সেই প্রভাবটা বিস্তার করবে, মানুষের মনস্তাত্ত্বিক উন্নয়নের জন্য সহযোগিতা করবে, ধর্মান্ধতা থেকে উপরে উঠতে, আমিত্ব, জেলাসি, নেগেটিভিটি থেকে উপরে উঠতে, অথবা একত্রিত হওয়ার জন্য, সংঘবদ্ধ হওয়ার জন্য পজিটিভ চিন্তা মানুষের ভিতরে রোপণ করতে, স্বপ্ন সাহস রোপণ করতে, মনোবল দৃঢ় করতে যারা কাজ করবেন, এরকম 1000 জন লেখকের মানে একটা সম্মিলন তৈরি হলে সেখান থেকে একজন লেখককে আইকন অ্যাওয়ার্ড হিসেবে 1% জমি উপহার দেওয়ার আমার একটি ঘোষণা আছে। আপনি কি এই ঘোষণাটি সম্পর্কে জানেন? না। আচ্ছা, আপনি তো এই প্রথম আপনি আমার কাছে এলেন, আপনি কি জানেন আগে থেকে আপনি আমাকে চিনতেন? না, ফেসবুকে পরিচিত হয়েছেন। আপনি কি কখনো ওয়ার্ল্ড টেলিভিশন বলে একটা টিভি চ্যানেল দেখেছেন? না। তা দেখেননি। আপনি কি কখনো মাইলসের গানটি শুনেছেন, পথিক জানে পথের মানে বটক বৃক্ষ কি? না, গান শুনি নাই। গান শুনতে আপনি কি মিউজিক লাভার নন? না। আচ্ছা, আপনি কি ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক এরকম কোন আইডিয়ার কথা কখনো শুনেছেন?
সেটা শুনেছেন। এই আইডিয়ার জনক আমি, 11টা জনকল্যাণমূলক আইডিয়ার স্রষ্টা এবং জনক আমি। দুটি আমার বাস্তবায়ন হয়েছে, তার মধ্যে এটি একটি। অর্থাৎ আইডিয়া দ্বারা আপনি আমাকে আগে চিনতেন। আপনার কেমন লাগছে যে আজকে অপরিচিত একজন ব্যক্তিত্বের সাথে দেখা করতে এসে হঠাৎ করে তার সঙ্গে আপনার আগে একটি যোগাযোগ, আপনার মননে তার একটি সংকেত আগে থেকে ছিল, এই বিষয়টা আপনাকে কেমন আনন্দ দিচ্ছে? ভালো লাগছে, কারণ এখানে ধরেন আপনার এই জানা বুঝার একটা সম্পর্ক হচ্ছে। আচ্ছা প্রথম বিষয়টা হচ্ছে যে জানা বুঝা। আচ্ছা। আর আমি যেটা মনে করি যে প্রতিটি মানুষের সাথে প্রতিটি মানুষের সম্পর্ক, কানেকশন, এটা একটা বড় ধরনের সম্পদ হয়েছে। হ্যাঁ, আমরা কানেক্টিভিটি, ইনফরমেশন, তারপরে পরস্পরের যে সমৃদ্ধির জন্য আমরা নানানভাবে আমরা ভূমিকা রাখতে সক্ষম। তো আপনি বলছিলেন যে এই মুহূর্তে আপনি কোনো কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে নেই। আপনি কি ধরনের প্রতিষ্ঠান হলে আপনি নিজেকে সম্পৃক্ত করতে আগ্রহী, বা কি ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত হলে আপনি আনন্দ বোধ করবেন এবং কমফোর্ট ফিল করবেন? এটা মূলত হচ্ছে আমি কমিউনিকেশনটাই আমার কাছে প্রধান। আর ডাটা অ্যানালাইসিস, কমিউনিকেশন, কনসালটেন্সি, এই তিনটা হলো আপনার মূল সাবজেক্ট, রাইট? কমিউনিকেশনটা হচ্ছে মেইন। আপনার কি এই ধরনের কোনো বাধা ধরা বিষয় আছে যে আপনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ছাড়া কাজ করবেন না? যদি এটা কোনো বাংলাদেশি কোম্পানি হয়, অসুবিধা কি? এগুলি কোন বাধা ধরা, এরকম কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আপনার সম্পর্কে আজকে জানা হলো। আপনার যে ইনার থটগুলো, পরিচ্ছন্ন চিন্তাগুলো এবং দর্শনের যে গভীরতা, এগুলো আমি আজকের যে হিউম্যান লাইব্রেরি প্রোগ্রামটা আমি করি, মানুষকে জানার চেষ্টা করি, তার জগৎটা জানার চেষ্টা করি, তার মনস্তত্ত্ব জানার চেষ্টা করি, ইচ্ছে স্বপ্ন জানার চেষ্টা করি। আজকে আপনাকে কিছুটা জানা হলো, তো ভালো লাগলো খুব। এই প্রোগ্রামে আপনি উপস্থিত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। এই হিউম্যান লাইব্রেরি প্রোগ্রামটা আমরা নিয়মিত করতে থাকবো। আপনারা কেউ যদি আপনাদের নিজস্ব চিন্তা, নিজস্ব অভিজ্ঞতা, আনন্দ, দুঃখ এবং বড় কোনো স্বপ্ন, ইচ্ছা জানাতে চান সবাইকে, এবং এর ভিতর দিয়ে সমৃদ্ধির জন্য আমারও কোনো সহযোগিতারা আপনি আশা করেন, আপনাকেও স্বাগতম। আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি 017720333940। এই হোয়াটসঅ্যাপে আপনি আপনার সম্পর্কে জানিয়ে মেসেজ করতে পারেন। একটা সময় দিব, আপনিও আসতে পারেন এই প্রোগ্রামে। হিউম্যান লাইব্রেরি প্রোগ্রামটি নামকরণ করেছেন কবি কাবেরী মির্জা, তাকে ধন্যবাদ। আর এই প্রোগ্রামটি আপনাদের যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন এবং অনেক মানুষ সম্পর্কে ধীরে ধীরে জানতে দিবেন, এবং তাদের ভিতর দিয়ে পরিবাহিত কল্যাণ এবং চিন্তা চেতনাগুলো মানুষের মধ্যে স্প্রেড করার জন্য সহযোগিতা করবেন। আচ্ছা জনাব, আপনি আরেকটা কথা বলেছিলেন যে মানুষের জীবন মান উন্নয়ন করার জন্য আপনি একটা স্বপ্ন বা ইচ্ছা আপনার ভিতরে কাজ করে। সেই জন্য কি আপনি কোনো পরিকল্পনা বা আপনার কোনো আইডিয়া বা এই ধরনের কোনো কল্যাণপ্রসূ স্টেপ নেওয়ার জন্য আপনি কখনো সচেষ্ট হয়েছেন বা এরকম কিছু আছে? এটা নির্ভর করে রাষ্ট্রীয় কাঠামোর উপর। রাষ্ট্রীয় কাঠামোটা যদি মানুষের পক্ষে না থাকে, জি, কোনো উন্নয়ন হয় না। আচ্ছা, রাষ্ট্রীয় কাঠামোটা শুধু পক্ষে থাকলে যে উন্নয়নটা মানুষের দ্বারগোড়ায় পৌঁছবে আমি এটাও বিশ্বাস করি না। তাকে বোধহয় একটু রিফর্মের মধ্যে যেতে হবে, সিস্টেমগুলো পরিবর্তন করতে হবে, নইলে তো দুর্নীতি তাকে গ্রাস করবে। কারণ একটা মানুষ যতই ভালো হোক, 2, 4, 5, 10 হাজার কোটি টাকার লোভ অনেক সময় সে সামলাতে নাও পারে। আমার এটা হচ্ছে দৃঢ় বিশ্বাস। শুধুমাত্র আমি বলি, জি জি, বাংলাদেশে দুর্নীতি সাংবিধানিকভাবে বৈধ। বৈধ, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। বৈধ, সেখানে দুর্নীতি হওয়াটাই স্বাভাবিক। বৈধ কিভাবে, এটা কোন ধারায়? একটা উদাহরণ দিই। জি, বাংলাদেশে ধরেন আপনার যে বিদ্যমান যে সংবিধান, 72 সালের যে সংবিধান, জি, এই 72 সালের সংবিধানে এক ব্যক্তির হাতে ক্ষমতা রাখা হয়েছে 70 অনুচ্ছেদে। আচ্ছা যিনি রাষ্ট্রের নির্বাহী প্রধান হবেন সে হলো সকল ক্ষমতার মালিক, আচ্ছা, তাই না? এই জন্য অনেক সময় বলা হয় যে 72 সালের সংবিধানকে চর্চা করে 1 ঘন্টার জন্য গণতন্ত্র চর্চা করা সম্ভব না। আর বাংলাদেশে গত 53 বছরে 1 ঘন্টার জন্য গণতন্ত্র আসে নাই। শুধুমাত্র নির্বাচন করা গণতন্ত্র না, একটা। এখন যদি এটা উদাহরণ রয়েছে এরকম, ধরুন আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনি যদি আপনার মালিক না, আপনি ম্যানেজার, আপনার একজন মালিক আছে, আপনার সারাদিনের কাজকর্ম যদি আপনার মালিকের কাছে জব দিয়ে না করে, কয়টা ইনকাম হলো, কয়টা খরচ হলো, জব দিয়ে করার যদি বাধ্যবাধকতা না থাকে, অটোমেটিকলি কিন্তু দুর্নীতি হবে। যেমন আমাদের যারা সরকার প্রধান তারা অনেক ম্যানেজমেন্ট লেভেলই আছেন, লেভেল না, আমি বলি মানুষের পক্ষ থেকে ম্যানেজার হিসেবে কাজ করে, রাইট? যেমন হাসিনা ম্যানেজার ছিল। ম্যানেজার হাসিনা জনগণের কাছে জব দিয়ে করতে বাধ্য না, আইনগত বাধ্য না, আপনি তাকে জব চাইতে পারবেন, রাইট? জব যদি না চান সে তো দুর্নীতি বাড়বে। বুঝতে পেরেছি, এটা আইনের মধ্যে নাই। আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি। আরেকটা আইন বলে দিই, অডিট জেনারেল, জি, মহা হিসাব রক্ষণ, জি, অডিট জেনারেল ধর আপনার ব্যাপারে 2 কোটি টাকার ইলিগেশন আছে, তাই না? এখন সে কিন্তু একসঙ্গে যেতে পারবে না, অর্থ মন্ত্রণালয়ে গেলে সে দায় মুক্তি পেয়ে যাবে। আচ্ছা, তার মানে আপনার দুর্নীতি এখানে বৈধ। আরেকটা আছে যে বাজেট যেটা করে বাংলাদেশে, এই বাজেটের ব্যাপারে, বাজেটের আয় ব্যয়, টাকাটা করতে আসলে কি ব্যয় করলেন,
ইভিআই করলে আপনি জানতে পারবেন না ইমিউনিটি দেওয়া আছে, রাইট তাহলে এগুলি তো দুর্নীতি। রাইট। রাষ্ট্রীয় সিস্টেমের মধ্যে দুর্নীতি থাকলে আমি সেই কথাটাই বলেছি যে আমাদেরকে সিস্টেম পরিবর্তন এমনভাবে করতে হবে যেন দুর্নীতির সুযোগটা আর না থাকে। রাইট রাইট। তাই শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন করে রাষ্ট্রকে পরিবর্তন করে এবং 17 কোটি মানুষের ভোগকে পরিবর্তন করা যাবে না। ব্যক্তিত্ব এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর না, এখানে সিস্টেমটা ফ্যাক্টর। কিন্তু এখানকার আমাদের শাসক শ্রেণীর আমাদেরকে বোঝানো হয় যে এরশাদ ভালো ছিল, মুখ খারাপ, আচ্ছা। সিস্টেম Right. আমারও যদি বসে থাকবে তো চুরি করবে, রাইট। তাই না? আপনার বসলে আপনিও করবেন, কারণ সিস্টেমটা চেঞ্জ করছে। সিস্টেমটা চেঞ্জ করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব মূল্যবান এবং অমূল্য একটি জায়গায় ফোকাস করেছেন, যে জিনিসটা আমি গত 7 বছর 8 বছর ধরে মানুষকে কনসাস করার জন্য আমি এটা নিয়ে কাজ করছি। আসলে ব্যক্তি পরিবর্তন করার চেয়ে আমাদেরকে সিস্টেম পরিবর্তনে মনোযোগী হতে হবে এবং এই জন্য ভয়েস রেজ করতে হবে, এই জন্য চেষ্টা করতে হবে এবং যারা সরকারের বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন তাদেরকে এটার জন্য আমাদেরকে মানে কাজে লাগানোর জন্য ব্যবস্থা নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুন্দর থাকুন।